প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আলোচনায়। আমি শারমিন লীনা, রেইন ফরেস্ট মিডিয়া হাউস নিবেদিত আমাদের বিয়ন্ড দ্য ডেল্টার আজকের টক শোতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুধু দেশের রাজনৈতিক অঙ্গনেই নয়, সমাজে প্রতিটি স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে সাংবিধানিক সংকটের মুখে বাংলাদেশ, জুলাই চার্টার কি সমাধান? বাংলাদেশের রাজনৈতিক সংকটের এক অন্ধকার অধ্যায়ে যেখানে বিভক্তি ও অবিশ্বাসের দেয়াল উঁচু হয়ে উঠেছে, সেখানে জুলাই চার্টার একটি সম্ভাবনার আলো হয়ে উদিত হয়েছে। এটি শুধুমাত্র একটি কাগজের চুক্তি নয়, এটি হতে পারে একটি রাজনৈতিক দিগন্তের সূচনা, যেখানে রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ ও রাষ্ট্র একত্রে দাঁড়িয়ে একটি জাতীয় চুক্তির ভিত্তিতে নতুন সংবিধান, নির্বাচন ও শাসন ব্যবস্থা নির্মাণ করবে। আজকের আলোচ্য বিষয়, আবারও বলছি, জুলাই চার্টার কি সমাধান? শুধু একটি কাগজের চুক্তি নয়, এটি হতে পারে একটি নতুন পথচিহ্ন, যেখানে রাজনৈতিক দলগুলো, নাগরিক ও রাষ্ট্র একসঙ্গে তৈরি করবে একটি সাধারণ মঞ্চ, একটি জাতীয় চুক্তি যার ভিত্তির উপর নতুন সংবিধান, নির্বাচন ও শাসন ব্যবস্থা টিকে দাঁড়াবে। তবে প্রশ্ন একটাই, চার্টার আসলে সংকট পিছু পিছু সরিয়ে দিতে পারবে কিনা, নাকি শুধু একটি মুখোশ হয়ে থেকে যাবে? আজ এখানে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব বাস্তবতা, সীমাবদ্ধতা এবং সম্ভাবনা নিয়ে। আজ আমরা এই প্রশ্নগুলো গভীরে প্রবেশ করব দর্শক, জানতে চেষ্টা করব এই সফরগুলোর নেপথ্যে উদ্দেশ্যে কী হতে পারে এবং সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এর প্রভাব কী হতে পারে। আমাদের সমীকরণে স্বাগত জানাচ্ছি। আসুন শুরু করি। তবে আলোচনা শুরু করবার আগে যেটি আমরা বলছিলাম যে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দুজন সম্মানিত অতিথি, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই এবং তারা দুজন অত্যন্ত জনপ্রিয়। আমার বাম পাশে আছে নীলোফা চৌধুরী মণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ। আমার বাম পাশে আরেকজন সম্মানিত অতিথি আছেন, যাকে আমরা পেয়ে আজ সত্যি অত্যন্ত গর্ববোধ করছি, জনাব ফরিদ হোসেন, সিনিয়র সাংবাদিক। তিনি ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ ইউএনবি এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং সংবাদ সংস্থা, সাংবাদিক সংগঠন এবং পত্রিকাগত ও মিডিয়া নীতিমালায় তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য, এবং আমরা বাইরে দেখছি যে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আজকের আলোচনায় চলে যাব দর্শক, কিন্তু এই আলোচনায় যাবার আগে লেডিস ফার্স্ট হিসেবে আমি প্রশ্ন করতে চাই নীলুফা চৌধুরী মণি আপনাকে। বর্তমান সংকটের মূল কারণগুলো আপনি কি মনে করছেন একজন রাজনীতিবিদ হিসেবে, এবং রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের অভাব, বিচার বিচ্ছিন্নতা, ক্ষমতার ঘোরপথ, স্বার্থবিরোধ, এসবের মধ্যে কোনটি সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আসলে একটা দেশকে তো অনেকটা রাজনীতি দিয়েই বিবেচনা করা হয়, তারপরে অর্থনীতি। কোনো দেশের যদি অর্থনীতি অনেক ভালো থাকে, রাজনীতি যদি আনস্টেবল থাকে, তারপরেও কিন্তু সেই দেশটাকে খুব ভালো বলা চলে না, বলা যায় না। সেই জন্য রাজনীতিটাই সবচেয়ে মুখ্য এখানে একটা দেশকে প্রতিষ্ঠিত দেশ হিসেবে দেখতে গেলে। তো বাংলাদেশের হিসেব যদি করি, বহু বছর যাবৎ বাংলাদেশ টানাপোড়েনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিটার জার্নি। এই টানাপোড়েনে কখনো একনায়কতন্ত্র, কখনো গণতন্ত্র লেভেসে স্বৈরতন্ত্র, কখনো আপনার টানাপোড়েনে গণতন্ত্র, এই অবস্থায় বাংলাদেশটা চলছে। মাঝখানে এই সর্বশেষ যে 15.5 বছর একটানা একটা স্বৈর শাসকের ফ্যাসিস্টের আন্ডারে বাংলাদেশ ছিল, সেখানে অনেক বাধা বিপত্তি উতরিয়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক চোখ, হাত, পা, এইসব আমাদের সন্তানদের এইসবের বিনিময়ে একটা এই ফ্যাসিস্টকে সরানো গিয়েছে। ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা হাঁপ ছেড়ে বেঁচেছিলাম গত 1 বছর আগে। আমরা মনে করেছিলাম যে এই বুঝি আমরা গণতন্ত্রটাকে খুব সুন্দর হাত ছুঁয়ে ধরতে পারবো, দেখতে পাবো। কিন্তু আমরা 1 বছর যাওয়ার পরে আমাদের অনেকগুলো ব্যর্থতা রাজনৈতিকভাবে এবং টানাপোড়নটা নিয়ে আমরা এখন বলতে পারি যে গ্যাপ, হ্যাঁ, সেটা আমরা এখন বলি যে আসলেই কি আমরা আসলে আমাদের চড়াই উতরায় পেরোতে পারবো? আমরা কি সত্যিকার অর্থে গণতন্ত্রটাকে খুব কাছে থেকে দেখতে পারবো বা ছড়িয়ে দিতে পারবো সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে আমাদের দেশের গণতন্ত্রকে? এই ভয়টা এখনও আমাদের মধ্যে কাজ করছে, যেটা করার কথা ছিল না।
এবং যেটার জন্য আপনি যেটা বললেন যে কোন জায়গাটায় সংকটের মূল কারণটা, আমাদের মূল কারণটা এটা, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের স্বার্থটাকে খুব বড় করে দেখেন। তাদের ঘটনাটা এমন যে বিচার মানি তাল গাছটা আমার, প্রত্যেকেই, সে ছোট দল হোক বড় দল হোক, তাদের এই অবস্থা। এবং সবচেয়ে বড় শর্টকাট মেথডে কিভাবে তারা ক্ষমতাটাকে কুক্ষিগত করতে পারে, এটা হচ্ছে তাদের একটা বড় একটা খারাপ লক্ষণ। যে লক্ষণটাকে আমাদের প্রথমেই আমি এবং আমরা সব রাজনৈতিক দলগুলো মানে ম্যাক্সিমাম দিয়ে প্রশ্ন মানে আমি বলছি, আমিতে বিশ্বাসী। তারা আমরা বলতেই জানে না। যে পর্যন্ত আমরা না বলবো আমাদের সমস্যাগুলোর মিনিমাম কোনো আপনার সমাধান হবে না। এরপরে আপনার গণতন্ত্রকে মানা, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বলি, জনগণতান্ত্রিক ব্যবস্থা আমরা বলি, গণতন্ত্রকে মানতে গেলে আমার খুব কষ্ট হলেও আমি ভোটকে প্রাধান্য দিব, এবং ভোটে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। এই জায়গাটা মন থেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি ভোট পাই নাই এবং আমি লেভেল প্লেয়িং একটা ফিল্ড পেয়েছি, কিন্তু আমি আমার ভোটটা আমি ঘরে তুলতে পারি নাই। এটা আমি সামনের দিনে আমি আরও চেষ্টা করব আমি সেই জায়গাটায় যেতে। কিন্তু জবরদস্তির কোনো বালাই থাকবে না। বাংলাদেশে কিন্তু এই জবরদস্তিটাই আছে, এবং অবিশ্বাস রাজনীতিতে যেটা সবচেয়ে বড় ক্ষতিকারক। অবিশ্বাসটা এত বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে যে প্রত্যেকটা ব্যাপারে একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদকে অবিশ্বাস করছে। সে বাইরেই হোক, ঘরেই হোক, অন্য দলে হোক, নিজ দলে হোক, সব জায়গায় এই অবিশ্বাসটা যদি আমরা না সরাতে পারি তাহলে আমাদের মনে হয় যে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটি দেখা যায় যে আমরা দেখছি তরুণরাও তো রাজনীতিতে এসেছেন, তারা সক্রিয় রাজনীতি করছেন, তারা পারস্পরিক শ্রদ্ধাবোধটাও কিন্তু আস্তে আস্তে নাই বললেই চলে। এখন এটা হয়েছে কি, এটা আমরা বলে না যে ধনীর প্রতি ধনী আছে। আমরা আমাদের তরুণ প্রজন্মটাকে ব্যবহার করেছি গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, কিন্তু তাদের কোনো নাই, আপনার অভিজ্ঞতা নাই, তাদের কোনো মানে ওই ম্যানার্সটার পলিটিক্যাল ম্যানার্স শিখতে কী লাগে এইগুলো কোনো কিছুই তাদের জানা নাই। যে কারণে তারা ওই জায়গায় এসে, এবং অতীতে যেটা কখনোই হয় নাই, বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতিকরাই কিন্তু সব সময় বিপদে পাশে দাঁড়িয়েছে, কিন্তু বিপদ চলে গেলে তারা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কিন্তু এইবারই প্রথম যে তারা ন্যায্য হিস্সা নিতে গিয়েছে অভ্যুত্থানের নায়করা, যারা নিজেকে নায়ক বলে দাবি করে তারা, এবং এই হিস্সা নিতে যাওয়ার জন্য আপনার অভ্যুত্থানটা অনেকটাই আপনার ব্যর্থতার দিকে যাচ্ছে। যদিও এখনো যায় না, এখনো ধরা যায় দ্বিধা বিভক্তি হয়ে গেছে। যে মানুষটা বা যে নেতাটা 1 বছর আগে ডাকলে রাজুতে আয় বললে যেখানে হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে গিয়ে দাঁড়াতো, এখন বললে সেখানে 5 জন 10 জনও যায় কিনা সন্দেহ। কারণ তারা নিজেরাই নিজেদের থেকে উঠিয়ে নিয়েছে, এবং তারা যখন দল করতে গিয়েছে, দল করতে যাওয়াতে হয়েছে কি এখানে আপনার বুমেরাং হয়ে গিয়েছে। এটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। তারা যদি একটা স্পেশাল দল না করতো তাহলে কিন্তু সবাই তাদের মধ্যে, সবার মধ্যে ঘুমিয়ে আছে শিশুর পিতা বলে না, সব শিশুরই অন্তরে ওইভাবে থাকতো। কিন্তু যখনই তারা দলটা হিসেবে ঘোষণা দিয়েছে, তখন এখানে নানা জনের নানা মত, অনেক দলের ফ্যামিলি থেকে আসছে। 1 নাম্বার। 2 নাম্বার, তারা অন্যায়ের দিকে ধাবিত হয়েছে, অর্থের পিছনে ধাবিত হয়েছে, যে কারণে কিছু সৎ ছেলেমেয়েরা তারা আবার ফেরত এসেছে। এরকম আপনার মনে করেন যে সবখান থেকে এটা অঙ্কুরেই বিনাশের মতো অনেকটা হয়ে গেছে আমি মনে করি। আচ্ছা, নীলুফা চৌধুরী, আপনার কাছে আমরা আবারও ফিরে আসবো। ফরিদ হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে আপনি একজন সক্রিয় সাংবাদিক, আপনি সাংবাদিক সংগঠন মিডিয়া নীতিমালায় সক্রিয় ভূমিকা পালন করেছেন, বিভিন্ন নাম করা সংবাদ সংস্থায় আপনি কাজ করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে চার্টার বা জাতীয় চুক্তি স্থাপন করতে প্রধান বাধাগুলো কি হতে পারে রাজনৈতিক ও সাংগঠনিক পরিপ্রেক্ষিতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক নীলুফা আপাকে। দেখুন, আমাদের এই গণ অভ্যুত্থানের পরে, 24-এর গণ অভ্যুত্থানের পরে
একটি কর্তৃত্ববাদী সরকারের পতন, দীর্ঘ প্রায় 16 বছরের যে শাসন, সে শাসনের মধ্যে অপশাসনও একটা বড় অংশ জুড়ে ছিল। সেখানে বছরের পর বছর প্রায় 3টি নির্বাচন জনগণ ভোট দিতে পারেনি এবং দুর্নীতি, অর্থ পাচার, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাগুলো, পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এই গণ অভ্যুত্থানটা শেষ পর্যন্ত এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল যখন যারা ছিল, বিএনপি সহ, তারা আন্দোলন করেছে দীর্ঘদিন এবং ছাত্ররা শেষ পর্যন্ত এসে একটা নেতৃত্বের ভূমিকায়, বা এটাকে একটা বলা যায় যে তারা জিনিসটাকে, স্ফুলিঙ্গটাকে তৈরি করা, সেই জিনিসটা করেছে। তো সেখানে পতনের পরে আকাঙ্ক্ষাটা যেটা ছিল, সাধারণত যেটা হয় যে এরপরে আমি যে বুঝেছি মানুষের মধ্যে একটা ছিল যে সামনে একটা নির্বাচন হবে এবং সেই যে এমন একটা নির্বাচন হবে যে নির্বাচনে সবাই শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে, এই নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং গ্রহণযোগ্য হবে। এবং কেউ, আমরা এই কথাটা বারবার বলেছি, আগেও বলেছি অনেক সময়তে বাংলাদেশের রাজনীতিবিদদের, যে আমার ভোটটা আমি দিতে পারবো। তো সেটাই একটা পরিস্থিতি ছিল। কিন্তু আমার মানুষ ভোটের জন্য আগ্রহী ছিল, তারা বলা যায় যে ক্ষুধার্ত, ভোট ক্ষুধার্ত যাকে বলে, সেই জিনিসটা ছিল। কিন্তু যখন 5ই আগস্ট হয়ে গেল, 5ই আগস্টের আগে কিন্তু এই বিভিন্ন সময়ে যে 16 বছরের বিভিন্ন অভিযোগ, গুম, খুন, দুর্নীতি, নানান কিছুর অভিযোগ ছিল। ছাত্রদের যেটা করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু তখন কিন্তু এই আন্দোলনের আগে কেউ কিন্তু কোনো চার্টার বা কোনো দাবি সেরকম কিন্তু কোনো জায়গাতে আসে না। বিএনপি 31 দফা একটা সংস্কার, রাষ্ট্র সংস্কার কী বলে, দাবি কর্মসূচি দিয়েছিল, কিন্তু সমন্বিতভাবে সেরকম কিছু আসেনি। আমি কথা বলছি, যেমন ধরুন আমাদের স্বাধীনতা যুদ্ধ, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা কিন্তু 10ই এপ্রিল আগে হয়েছে, তাই না? তারপরে আমাদের কি বলে যে 17ই এপ্রিল মুজিবনগর সরকার হলো। আপনি যদি আরও পিছনে যান, 3 জোটের রূপরেখা, এরশাদ বিরোধী আন্দোলন, তাই না, সে 90-এর, সেই 3 জোটের রূপরেখাটাও কিন্তু আগে দেওয়া হয়েছিল। একটা ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন, একটা ছিল বিএনপি নেতৃত্বাধীন 7 দল, আর একটা ছিল বামপন্থীগুলো 5 দল, এবং জামাত ইসলামও ছিল, কিন্তু তার আলাদা ছিল। কিন্তু আগেই কিন্তু যে কী হবে, কী করবো, এর সাথে পতন হলে কী ঘটনাটা ঘটবে সেটা ছিল। আপনি যদি আরেকটু পিছনে যান, পাকিস্তানের সময় যে 6 দফা, সেটাও কিন্তু ওই নির্বাচনের আগেই সেটা দেওয়া ছিল। কিন্তু এখানে একটু অন্যরকম, যে একটা সরকার পতনের পরে, তারপরে এসে আপনি এই চার্টারের কথা ভাবছেন, এবং সেখান থেকেই অনেকগুলো জটিলতা তৈরি হয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার 11টি সংস্কার কমিটি করেছে এবং এগুলোরই নির্যাস নিয়ে এই জাতীয় চার্টারটা হয়েছে, এবং এখন এটা বাস্তবায়নের জন্য তারা একটা পর্যায়ে এসছে। এখন আপনি যেটা বলছেন যে কি কি বাধা হতে পারে, বাধার ব্যাপারটা তো আমরা দেখতে পাচ্ছি, যে কেউ বলছে যে এটা আমরা একমত হলাম, 84টা সংস্কার প্রস্তাব আমরা একমত হলাম, বর্তমান রাজনৈতিক দলগুলো 34-35টি, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এটা করব? কেউ বলছেন যে এটা নির্বাচনের, জাতীয় নির্বাচনের আগেই এটা একটা গণভোট করতে হবে, যেটা জামাত ইসলামের। বিএনপি বলেছে যে এটা জাতীয় নির্বাচনের সাথে সাথেই সেদিনই আরেকটা ব্যালটে সেটা হতে পারে। কিন্তু আবার এনসিপি, যার একটা এখন নতুন রাজনৈতিক দল হিসেবে, তারা বলছে যে সেদিন হতে পারে, কিন্তু তার আগেই একটা আইনি। দেখুন, আপনি অনেক দিন সময় নিয়েছেন যেটা একমত হতে, তারপরে এখন আপনি কিভাবে করবেন সেটা নিয়ে এখন আপনার দ্বন্দ্ব আছে, মতভেদ আছে। এবং জাতীয় নির্বাচনের আগে আপনি যদি এখন এই সনদের জন্য একটা হা বা না ভোট করেন,
রেফারেন্ডাম করেন, তাহলে কি দাঁড়ায়? এটা কি সম্ভব? আপনি আরেকটা নির্বাচনের আগে, মূল নির্বাচনের আগে, যেটার জন্য আমি মনে করি যে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তো তার আগে আপনি আরেকটা নির্বাচনকে চাপিয়ে দিচ্ছেন। এবং একই ধরনের কিন্তু যে কথাটা বিএনপির, এটা কি জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কি কৌশল হতে পারে, কি মনে হয়? এখানে আমি আসছি যে এখানে এই দাবিটা আপনি আনছেন, এখন এটা একটা অবাস্তব এই অর্থে যে আপনি একটা দেশে যেখানে একটা নির্বাচন করাটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, সেটা চ্যালেঞ্জের সাথে আপনার আইন শৃঙ্খলার ব্যাপার আছে, সেটার সঙ্গে আপনার নির্বাচন কমিশন আছে, সেটার সাথে আইনি মানে ঘটনাগুলো আছে। তার আগে আপনি যদি এই জিনিসটা করেন, তাহলে আসল নির্বাচনটা কি হবে এই প্রশ্নটা কিন্তু উঠে আসে। এবং আপনি জানবেন যে এটা কোন প্রেক্ষাপটে এখনও ফেব্রুয়ারির মানে শুরুতে বা আগে, মানে ফেব্রুয়ারির মাঝামাঝি বা যেটি বলেন প্রথম দিকে এই নির্বাচনটা হবে কি না, এটাও কিন্তু অনেকে প্রশ্ন করে। সংখ্যাটা কিন্তু আছে, প্রশ্ন করে। এখন ধরুন প্রস্তুতিও চলছে, প্রশ্ন করছে। তো এই যে মতভেদটা, যে আপনি কেন বলবেন যে এখন এটাকে আগে করতে হবে, এটাকেই প্রধান করতে হবে, বা আপনি ধরুন বললেন যে এটাকে এখনই একটা আইনি মানে সাংবিধানিক একটা ঘোষণা দিতে হবে। দি বেস্ট ইজ দ্যাট যে আপনি একটা নির্বাচনে, আমি যেটা মনে করি, সাধারণ নির্বাচন যদি আপনি ডক্টর ইউনূস যেভাবে বলছেন যে এটা হবে বাংলাদেশের ইতিহাসে একটা সেরা নির্বাচন, তাই যদি হয়, তবে জনগণের এর চেয়ে বড় ম্যান্ডেট তো থাকতে পারে না। সেটাতে যারা জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসবে, তারা এই সনদের ভবিষ্যৎ কী হবে, যেগুলোতে তারা একমত হয়েছে সবগুলো দল, 84টা বলেন বা বাকি যেগুলোতে হয়নি, তার উপরে তারা সিদ্ধান্ত নেবে। এই সার্বভৌম মানে ক্ষমতাটা কিন্তু তাদেরই থাকা উচিত। এমনকি আমি মনে করি যে এই সনদকে নিয়ে যে আপনার ওই জাতীয় নির্বাচনের দিনই হা না ভোট করতে হবে, সেটা প্রয়োজন নাও হতে পারে, কারণ আপনি সার্বভৌম ম্যান্ডেটটা কিন্তু জনগণে পেয়ে যাচ্ছেন ওই জাতীয় নির্বাচনে। কাজে আমি মনে করি যে এই জটিলতাগুলো এখন এসে সনদের সামনে, সনদকে আপনি এখন জাতীয় নির্বাচনের আগে মানে প্রাধান্য দিবেন না, সনদকে জাতীয় নির্বাচন, এটা আপনার দিক নির্দেশনা হবে। আসলে একটা ঐক্যমতে আসাটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার, আর ঐক্যমতে আসাটা খুব সম্ভব হয়ে ওঠে না। নীলুফার চৌধুরী মনি, চার্টার কি কেবল আপনার কি মনে হয় যে রাজনৈতিক ঘোষণাপত্র, নাকি একটি আইনগত কাঠামো হবে? দেখেন, এটা একটা খুব ডিফিকাল্ট কোশ্চেন, এই কারণে যে বাংলাদেশের সংবিধান আছে, আইনগত কাঠামো সেটার সাথে সংযোজিত হতে পারে কি পারে না, এটা রাজনৈতিক দলগুলো আলোচনা করবে। যেমন ধরেন আপনার এনসিপি সহ, জামাত সহ আরও বেশ কয়েকটা দল, তারা কি চায়? তারা চায় আপনার এই 72-এর সংবিধানটাকেই ছুঁড়ে ফেলে দিতে চায়, দিয়ে এখানে ওই জায়গাটা চার্টার ঢুকাতে চায়। এটা তো সম্ভব না, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে। এই জন্য আমি বলি, আমি সাবেক একজন সংসদ সদস্য হিসেবে আমার কাছে মনে হয় সংবিধানে, 72-এর সংবিধানে যা কিছু আছে, খুব ওরকম কোনো ডিফেক্ট নাই, ডিফিকাল্টি নাই। ডিফিকাল্টি হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে, আমি কতটা পালন করলাম বা করলাম না। ধরেন আপনার এখানে সম্পূর্ণরূপে ওইখানে আইনের শাসন বলবৎ, ওখানে আপনার 128-এর ক খ ধারায় নারী পুরুষ শিশু মানে উপর নিচ ধনী গরিব সকলেই সমান রাষ্ট্রের কাছে, কিন্তু আসলে কি তাই হয়? এটা তো তাই হয় না। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী কিন্তু শাসক। শাসক তার মতো করে বিভিন্নভাবে প্রবাহিত করে। ধরেন আইনের অনুশাসন এই মুহূর্তে কি পালিত হচ্ছে? মানুষ মব হাতে তুলে নিচ্ছে, কিন্তু আপনি সংবিধানে কোথাও কি দেখবেন যে মব হাতে তুলে নেওয়ার কোনো নিয়ম আছে, রুলস আছে? তাহলে আপনার ওই সংবিধানটার তো কোনো দোষ থাকতে পারে না। দোষ থাকতে পারে আমার আপনার না মানার ব্যাপারটা। না মানিনি বলেই কিন্তু আমাদের নামে এত মামলা মোকদ্দমা হয়েছে, আগে সরকারের নামেও হয়েছে, এখন যারা থাকবে তাদেরও যে ভবিষ্যতে হবে না এমন কোনো নিশ্চয়তা নাই। তো সেই জায়গায় আমি মনে করি যে জুলাই চার্টার, যে কারণে তারা জুলাই চার্টারটা বলছে, এই যেটা কথাটা আসলো ফরিদ ভাই বললেন যে 11টা সংস্কার কমিটি, অনেকগুলো প্রায় 7 শতাধিক আপনার বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, সেখানে প্রায়
51টা বাদে সবগুলোতেই বিএনপির সে ছিল, হ্যাঁ তাদের সাথে মিলে গিয়েছিল। আংশিক 51টার মতো মিলে নেয়। আপনি যদি গণতন্ত্রের কথাও বলেন, গণতন্ত্র কি বলে? 51% বলে 100-র মধ্যে, যে 51 পাবে সেই গণতন্ত্রে উইনার। তো সেইখানে আপনার এইখানে অনেক বেশি আপনার কিন্তু মানা হয়েছে। তো বিএনপি একমাত্র এখানে যারা যারা সংস্কারে বসছেন তাদের মধ্যে বিএনপি একমাত্র দল যাদের আপনার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। সেইখানে বিএনপি তার অভিজ্ঞতাটা সাথে নিয়েই বলছে যে সম্পূর্ণ এখানে মানা সম্ভব নয়, যে 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 সমস্যা আছে সেগুলো নিয়ে আর্গুমেন্ট হতে পারে, বাট এইটাকেই যে চার্টার হিসেবে চালু করে দিয়ে সম্পূর্ণরূপে আইন বানানো, এটার সাথে বিএনপি একমত হয় নাই প্রথম দিকে। তারপরে যখন তারা বলল যে না, এটা যদি না করা হয় তাহলে এরপরে যদি কখনো এই পতিত সরকার যদি আবার এই দেশে আসতে পারে বা কোনোভাবে সরকারের চেঞ্জ হওয়ার পরে তারা এসে অন্য কোনো সরকারও যদি আসে, তারা যদি অ্যাকশানে যায়, তাদের যারা এই জুলাইয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল তাদেরকেই কিন্তু মার্ডারার হিসেবে চিহ্নিত করতে পারে বা বিভিন্নভাবে এটাই করতে পারে। তখন বিএনপি রাজি হয়ে কি বলেছে? বিএনপি বলেছে যে যেদিন নির্বাচন হবে সেই দিনই আপনার একই সাথে গণপরিষদ নির্বাচন হতে পারে। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার, কারণ আপনার 1 মাস আগে আমার নির্বাচনের টাইমই তো খুবই অল্প সময়, 4 মাস 4.5 মাস আছে। এর মধ্যে যদি আপনার 1 মাস আগে যদি আরেকটা, এটা জাতীয় নির্বাচনের মতো সমস্ত বাংলাদেশে ভোট হবে, একই খরচ হবে, কিছু ব্যালট পেপারও একই হবে, সেম হবে, খরচ একটুও কম হবে না। এটা কি একটু ছোট কাগজ বড় কাগজ, এই তো। আর হ্যাঁ ভোট না ভোট আর হলো কিছু ছবি সহ কাগজ যে কাকে ভোট দিবেন। তো এছাড়া সব পুলিং এজেন্ট, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সবই কিন্তু থাকবে। তাতে কি হবে? তাতে আপনি যে আমাকে বিশ্বাস করেন নাই, ধরেন বিএনপি একটা বড় দল, বিএনপিকে না বলছে না, তারা বলছে করবে, কিন্তু তারা বলছে এখনই, অন্যরা কি বলছে এখনই। তো বিএনপি যদি আগামী রাষ্ট্র পরিচালনায় আসে, তার মানে আপনি বিএনপিকে বিশ্বাস করলেন না যে রাষ্ট্র পরিচালনায় আসলে হয়তো এই কাজটা নাও করতে পারে বিএনপি, ঠিক আছে? আপনি যখন আমাকে বিশ্বাস করলেন না, আমি তো আপনার বিশ্বাসেরও তো অমর্যাদাও করতে পারি, বা আমি আমার সেটা বলতে পারি না, ভোটটাকেই আমি জয়ী করতে পারি না? তাহলে যদি না ভোট জয়ী হয় এখানে, তাহলে আপনার কি হবে? আপনার কিন্তু জুলাই চার্টারের কোনো আর অস্তিত্ব থাকলো না, ব্যর্থ হয়ে গেল। তো ব্যর্থ হয়ে গেলে কি হলো? তাহলে কিন্তু আর আপনার কোনো অপশনই নাই ওটাকে আর সঠিক জায়গায় আনতে। তো সেইটা একটা ব্যাপার, রাষ্ট্রের অন্যরকম এক ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। সেই জায়গায় একদিনই যদি নির্বাচন হয়, সেখানে আপনার একই সাথে এমপির ভোট গুনবে, কে এমপি হবে কে হবে না, একই সাথে জুলাই চার্টারের গুনলো, সেটা একটা দেখা গেল, তখন একটা হিসেবে আসলো, ঠিক আছে? তা এইটা আমার কাছে মনে হয় যে এইটা বেটার। এই 1 মাস 15 দিন 2 মাস আগে টাইম নিয়ে ডাবল খরচ করে, বাংলাদেশে 1.5 বছর আগে একটা নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনে কিন্তু ভোট মানুষ দিতে পারুক আর না পারুক, খরচটা কিন্তু সমানই হয়েছে। তো যদি সমান হয়ে থাকে, 1.5 বছর পর আরেকটা ইলেকশন, এরপরে আবার 2 মাস পরে আরেকটা ইলেকশন, এটা কিন্তু বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষের দ্বারা এটা সম্ভব না। আসলে অবিশ্বাসের জায়গায় সিদ্ধান্তে আসাটাও কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায়। ফরিদ হোসেন, অতীত ইতিহাসে বাংলাদেশ বা অন্য কোনো দেশে জাতীয় চুক্তি বা চার্টার প্রয়োগের উদাহরণ কি সফল হয়েছে? কি শিক্ষা পাওয়া যায় সেই সব দেশ থেকে? না, দেখুন, আমি যদি বাইরের কথা বলেন, ইতিহাসের দিকে যান, তাহলে দেখবেন যে ম্যাগনা কার্টা, যেটা আপনার 1512 সালে তখন ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে আপনার ব্যারনদের যে বিদ্রোহ, সেখানে কিং জন তখন ছিলেন, এবং সেটার থেকেই কিন্তু ম্যাগনা কার্টার যেটা হলো, এবং সেখানেই কিন্তু প্রথম যেটা যুগান্তকারী ঐতিহাসিক পরিবর্তন হলো, সেটা হচ্ছে যে নোবডি ইজ অ্যাবাভ ল, কিং এবং তার প্রজা, তারা কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, সবাই সমান। এবং এই যে লিগ্যাল এই যে রাইটস অফ মানে অর্ডিনারি পার্সন, সেই জিনিসটাকে অ্যাস্টাবলিশ হলো। আমি যদি ওইটা ডিটেলসও না যাই, কিন্তু এই জিনিসটা আছে, এবং সেটার থেকেই কিন্তু ওই যে আপনার ব্রিটিশ গণতন্ত্র বলেন, এই উদারনৈতিকতা বলেন, মানুষের কী বলে, মানুষকে মানবিক মূল্যবোধের কথা বলেন, মানুষের ডিগনিটির কথা বলেন, সেই জিনিসগুলো কিন্তু সেখান থেকে আসলো।
এরপরে ধরেন আপনি আমাদের দেশে যদি আসেন, আমি যে কথাটা বলেছি যে এখানে আমি আগের আলোচনাতে যেটা বললাম, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স কথা বলেন, তারপরে 3 জোটের রূপরেখার কথা বলেন, সেখানেও কিন্তু এই ধরনের জিনিস দিয়ে এগিয়েছিল। কিন্তু সমস্যা ওখানে যেটা সফল হয়েছে, বাংলাদেশের বেলায় কিন্তু এই জিনিসগুলো সফল হয়নি। 3 জোটটা তো সফল হয়নি। 3 জোটের মধ্যে যেটা হলো, ওই একটা আসন সেখানে কিন্তু এরশাদের পতনের পরে কি হবে, এটা যদি ডিসেম্বরে পতন হলো, নভেম্বরে তারা এই জিনিসটা করলো, এবং সেখানে কেউ কোনো স্বাক্ষর করেনি, কিন্তু ডিক্লারেশন দিয়েছে আলাদা আলাদা করে। এবং সেখানে একটা মূল কথা ছিল যে সংসদীয় পদ্ধতির সরকার, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন তো ইতিমধ্যে শাহাবুদ্দিন সাহেব ছিলেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, তার অধীনে নির্বাচন হচ্ছিল। কিন্তু দেখেন 1-2টা ভোট হয়ে যাওয়ার পরে, 3টা ভোট হয়ে যাওয়ার পরে তারপর আবার দেখা গেল যে আমরা চলে এলাম যে একটা দল যখন অ্যাবসলিউট মেজরিটি পেল, আওয়ামী লীগ, তখন তারা পুরো জিনিসগুলোকে বাতিল করে দিল। এখান থেকে তাহলে কি দাঁড়ালো এই যে আমরা যদি রাজনৈতিক দলগুলো যদি তারা মানুষের কাছে যে কমিটমেন্ট করে, সেই কমিটমেন্ট অনুযায়ী যদি কাজ না করে, তাহলে কিন্তু আপনার কোনো কিছুই কাজ করে না। আবার ধরুন শেখ হাসিনা সরকার, তারা সংবিধানে কিন্তু খুব কড়া জিনিস করে রেখেছে। এই সংবিধানকে লঙ্ঘন করলে মৃত্যুদণ্ডও হতে পারে, তাই না? এবং যদি আপনি এটাকে সেভাবে তো করে রাখা ছিল, তাদের আইডিয়াটা ছিল যে ভবিষ্যতে যেহেতু কেউ কোনো না করতে পারে, সামরিক না করতে পারে ইত্যাদি। আবার সেগুলো আপনার ধরুন যে আজকে সেই সংবিধান তো রাখা হয়েছে, কিন্তু আবার সেইভাবে সেটাকে পালন করা হচ্ছে না। আবার যদি এই সংবিধানের কথাই ধরুন, সংবিধান রাখছে, আবার কতগুলো এই যে সরকার, একটা প্রশ্ন আসবে যে তাদের বৈধতাটা কী, এই যে সরকার, অন্তর্বর্তী সরকার যেটা করছে তার বৈধতাটা কী। আপনি জানেন সম্প্রতি একটা ইন্টারভিউতে আপনার প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা অন্তর্বর্তী সরকার, আমরা কোনো সুনির্দিষ্ট সময়ের জন্য না, আমরা যতদিন ইচ্ছা থাকতে পারি, আমরা অন্তর্বর্তী, তাই না? তো এখন এটার প্রশ্ন আসছে, এবং তাদের এবং তারা সেটা বলছে, এবং তারা এইটার মূল ভিত্তিটা কি, তাদের ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে, যেটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা প্রধানমন্ত্রী চলে গেছে, পালিয়ে গেছেন, কেউ নাই, সেখানে দেশ চালাতে হবে, রাষ্ট্রকে রক্ষা করতে হবে। সুতরাং সুপ্রিম কোর্টের একটা কি বলে অনুমতি নিয়ে বা তার অনুমোদন নিয়ে করা হলো। কিন্তু অনেকেই বলছে যে এটাও তো পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন হতে পারে। বর্তমান সংবিধান যেটা এখনও আছে, যেভাবেই থাকুক, সেটা পরিষ্কার বলা আছে সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেটা হয়নি। তো আমরা বলছি যে এখানে যদি আপনি সত্যি মানে যা বলেন সেটা যদি করেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে একটা কথা যেটা বললো আমাদের লোফার আপা, অবিশ্বাস। আমাদের বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে যে ট্রাস্ট ডেফিসিট। যখন আওয়ামী লীগ ছিল, সে বিএনপিকে সহ্য করতে পারতো না, নিশ্চিহ্ন হয়ে যাক। আবার বিএনপি যখন ছিল, তখন তারা আওয়ামী লীগকে বিশ্বাস করতে পারতো না। আবার পরবর্তীতে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, একটা প্রশ্নে শুধু স্বৈরাচার আবার ফিরে না আসুক, সেই প্রশ্নে একমত হওয়া ছাড়া, সেটা এই প্রশ্ন ছাড়া তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন করছে। কাজে এটা খুব দরকার, বিশ্বাস। আমরা অতীতে দেখেছি, এবং সামনেও যদি এগুলো বাস্তবায়ন করতে হয়, কারণ আপনি এটা যে বললেন না, এটা একটা কাগজের ব্যাপার হয়ে দাঁড়াবে যদি ওই কমিটমেন্টটা না থাকে। আচ্ছা, নির্বাচনের আগে কি শর্ত হিসেবে চার্টার গঠন করা উচিত? আপনার কি মনে হয় ফরিদ হোসেন? যদি হয়, তাহলে কোন ধাপগুলো আগেই নির্ধারণ করা? দেখুন, এই কথাটা কিন্তু অন্যভাবে এসে গেছে যে এই আগে চার্টার নিয়ে যদি আমরা পড়ে থাকি, সেই জটিলতা, তার সেই নির্বাচন, সেটা তো একটা নির্বাচনের মধ্যেই করতে হবে। আমি এই ব্যাপারে নীলুফার আপার সাথে পুরোপুরি একমত, বা বিএনপি যে পজিশনটা নিয়েছে যে এটা আরেকটা জাতীয় নির্বাচনের সময় হয়ে যাবে, এবং এই জিনিসটা সেখানে করা আদৌ এইটা চার্টারটাকে নিয়ে এত বাড়াবাড়ি মানে করার ব্যাপার আছে কিনা সেটা প্রশ্ন আছে।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটাকে নির্বাচনের আগে আরেকটা নির্বাচন করে এটা করতে হবে, সেটাও নিয়ে আমি মনে করি না খুব যুক্তিসঙ্গত ব্যাপার হবে। যদি করতেই হলে তাহলে ওই দিনেই আরেকটা ব্যালটে সেটা করতে পারে, সাথে সাথেই হয়ে গেল। কারণ আমি এখানে যে কথাটা বলছি যে জাতীয় সংসদের নির্বাচন জনগণের সেইখানে রায় যেটা, সেটি হচ্ছে সর্বোচ্চ রায়, এর বাইরে কোনো রায় হতে পারে না, এবং জনগণ তাকেই ভোট দিলে আপনাকে সেটা মেনে নিতে হবে, এবং গণতন্ত্রের এই জায়গাটা আপনাকে মানতেই হবে। কিন্তু আমাদের এখানে বর্তমান সমস্যাটা হচ্ছে যে এখানে আমরা যারা এলিট তারিত একটা সমস্যার মধ্যে সামিল আছে, আমি এই কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে আমরা ঠিক করে দিচ্ছি উপর থেকে কতিপয় লোক, আজকে এখানে আপনি যেভাবে আমি নাম বলতে চাই ইত্যাদি, যে আমরা ঠিক করে দিচ্ছি এটি হচ্ছে রাইট ফর দ্য পিপল, তাই না? এখানে জনগণের ভূমিকাটা কি, সে রায় দিয়ে ঠিক করবে। যে আমি যদি জনগণ রায় দিয়ে যদি আজকে মনে করুন যে এনসিপিকে ভোট দিয়ে দেয়, ফাইন, তারা ভোট দিয়ে যদি বিএনপিকে দিয়ে দেয়, ফাইন, তারা যদি কাউকে ভোট না দিয়ে মানে কাউকে সংখ্যাগরিষ্ঠ না হয়ে আসলো, তাতে যদি কোয়ালিশন সরকার করতে হবে, কাজে এই বিশ্বাসটা থাকতে হবে। কিন্তু না, আমরা যে না আমি ভাবছি এটা, আমি বাইরের থেকে পড়াশোনা করে এসেছি, আমি অনেক জ্ঞান আছে আমার, আমরা অনেক দেশে অনেক কিছু দেখেছি, চাপিয়ে দেওয়া, এই চাপিয়ে দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এখন যেটা ঘটছে সেটা অনেকটা ওইরকম ঘটনাই ঘটছে, আমি চাপিয়ে দিতে চাচ্ছি। জি, আমরাও সেটি আসলে দেখতে পাচ্ছি যে নীলুফার চৌধুরী মনি, চার্টারে কোন বিষয়গুলোকে আসলে, যদিও আমরা বলছি নির্বাচনের সাথে সাথে এটা হওয়া উচিত, তারপর আজকে বিষয়বস্তু যেহেতু আমাদের এটি, তারপর আপনার কাছে জানতে চাই যে এই চার্টারে কোন বিষয়গুলোকে অন্তর্ভুক্তি করা উচিত বলে মনে করেন? সংবিধান সংশোধন 1, 2 নির্বাচন প্রক্রিয়া, বিচার ব্যবস্থার সুসংহতকরণ, দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক স্বচ্ছতা, এদের মধ্যে কোনটি? আমার কাছে এটাই মনে হয় সবগুলো সংবিধানে প্রায় আছে। সংবিধান সংশোধনও 17টা প্রায় হয়ে গেছে, প্রায় না 17 বার সংবিধান সংশোধিত হয়েছে। তারপরে আপনার নির্বাচন প্রক্রিয়া, আপনি যেটা বললেন নির্বাচন প্রক্রিয়া, এখানে কিছুটা আছে, আমাদের গ্যাপ আছে। নির্বাচন কমিশনে, নির্বাচন প্রক্রিয়ায় না কমিশনে, সেটা ঠিক করতে পারে। বিচার বিভাগ সুসংহতকরণ, আপনি মুখ দিয়ে যত সুসংহত করেন, বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানে স্পষ্ট দেওয়া আছে, বাট এই বিচার বিভাগের স্বাধীনতা দেওয়া থাকা মানে কি বিচার বিভাগের কাজ করা? আপনি বলেন স্বাধীন হয়েছে? আবারও যদি আপনি চার্টারে দেন আর কোনো সরকার এসে যদি সেইখানে খবরদারি করে, সেটা কিন্তু হয় না ওইভাবে। এখনো তো লেখা আছে। তো এই জায়গাটায় আমি বলবো যে এইখানে ব্রিটেনের, যেটা ফরিদ ভাই বললেন ব্রিটেনের ম্যাগনা কার্টার কথা বললেন, আমি বলতে চাই ব্রিটেনে 800 সাড়ে 800 মতো আপনার অলিখিত সংবিধান আছে, যেটা দিয়ে ব্রিটেন চলে। ব্রিটেনের আর কোনো সংবিধান লিখিত নাই। সেই ব্রিটেন যদি গণতন্ত্রের এত ক্ষুরধার রাষ্ট্র হয়ে ব্রিটেন যদি অলিখিত সংবিধান দিয়ে দেশ চালাতে পারে, আমাদের লিখিত সংবিধানও আমরা মানি না, তাইলে আপনার মনে করেন যে এইখানে সুসংহতকরণের করেই কি হবে? আপনি যদি না মানেন, যত পকেটের সংখ্যা বাড়ে, পকেট মারের সংখ্যা ততই বাড়ে। তো এই জায়গায় একটা জিনিস অন্তর্ভুক্ত করতে পারেন, সেটা দুর্নীতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক স্বচ্ছতা। এই দুইটা আমাদের দেশে ভীষণভাবে খারাপ অবস্থা, এই দুইটা করতে পারেন। আরেকটা জিনিস যেটা হলো, সেটা আপনার ওই যে এই ছেলেরা আমাদের, তারা কিন্তু প্রথম যে ভয়টার জন্য তারা এই চার্টার করতে চাচ্ছে, যে তাদের কি হবে, তাদের এক্সিটটা কিভাবে হবে যদি তাদেরকে অন্য সরকার এসে যখন আওয়ামী লীগকে রাজনীতি করার মতো অবস্থান করে দিবে, তখন তাদের কি হবে। এই সব চিন্তা করে আপনার মনে করেন যে তারা এটা করার জন্য জোর দিচ্ছে। বাট জামাত কিন্তু তা করছে না, বা অন্য আরও যে ইসলামিক দল যারা চাচ্ছে, তারা কিন্তু যে কোনো কারণেই আমি বলবো নির্বাচনটাকে পিছিয়ে নেওয়ার জন্য এই ধরনের এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে। নইলে আপনার সত্যিকার অর্থে আপনার মধ্যে দেশপ্রেম থাকলে আপনার একটা টাকায় অন্যায়ভাবে খরচ হবে কেন? আপনি কেন 1000 কোটি টাকার ব্যাপার নাকি ফরিদ ভাই একটা নির্বাচন, তাহলে একদিনে ওইটা হলে ক্ষতি কি? ওই দিন তো আর এমপি হয়ে গেল না যে এমপি ওই দিনই আপনার উল্টাপাল্টা ইমপ্লিমেন্ট করবে, তা না। আপনার একদিনই আপনার জুলাই চার্টারের ভোট একটা হবে একটা পাতায়, হার নায়ের মধ্যে শিখায় দিবে দেওয়ার সময়, আর আরেকটা ভোট আপনি যাকে ভোট দিবেন ওটা তো সবাই জানেই অনেকেই। তো সেই জায়গায় হলে আমার মনে হয় না যে কোনো ওই ধরনের কোনো ক্ষতি হতে পারে। আরেকটা জিনিস আমি বলতে চাই, যদি এই ভোটটা আওয়ামী লীগের কিন্তু সাইলেন্ট ভোট আছে, আওয়ামী লীগের নেতারা পালিয়েছে, কিন্তু অন্য নেতারা এক এলাকা আরেকটা এলাকায় গিয়া অবস্থান নিয়েছে এবং সাইলেন্ট ভোট আছে। ধরেন আমি কথা বললাম,
আওয়ামী লীগ ভোট তো দিবে না এই জুলাই চার্টারের, যারা সাইলেন্ট ভোটার দিবে না। বিএনপিও যদি ভোট না দেয় তাহলে আপনার কোথায় গিয়ে ভোটটা দাঁড়াবে? তাহলে কি যারা এটা চাচ্ছে তারা বিপদে পড়ে যাবে না? দেশটাকে আরেকটা সমস্যায় পড়বে না? আওয়ামী লীগ এবং বিএনপির ভোট একখানে হলে এই জায়গায় আওয়ামী লীগ কিন্তু ভোট দিবে না, জুলাইয়ের পক্ষে কখনোই দেওয়ার কথা না তাদের। তারা এই জুলাই চার্টারের জন্য তারা পালিয়েছে, তারা মারা গিয়েছে, পালিয়েছে, বা তারা সরকার থেকে বঞ্চিত হয়েছে। তাহলে আর বিএনপি তাকে আপনি বিশ্বাস করছেন না, তাহলে আপনার কি হলো? আমি কিন্তু দেশপ্রেম থেকে এই কথাটা বললাম, এটা আমার বলার কথা না। জি আপনি বলেন। জি, আমি একটু বলতে চাচ্ছিলাম যে এই চার্টার বাস্তবায়নে আইন প্রণয়ন ও সাংবিধানিক সংশোধন কিভাবে আসলে যুক্ত হওয়া উচিত? এটা আইন প্রণয়নে যত রকম আপনি দেন না কেন, এটা যদি গণপরিষদ ভোট হয় তাহলে এটা অটো আইনের সঙ্গে যুক্ত হবে। আর যদি গণপরিষদ ভোট না হয় তাহলে পরবর্তী সরকারের উপর, অবশ্যই এমনিও পরবর্তী সরকারের উপর এটা ডিপেন্ড থাকবে, পরবর্তী সরকার এটাকে সংযোজিত করবে। এখন ভোট না হলে কতটা সংযোজিত হবে, কতটা বিয়োজিত হবে, এটা কিন্তু ডিপেন্ড করে সেই সরকারের উপর। আর গণভোট হলে আপনার এটা মেনে নিতে বাধ্য, কিন্তু সেইখানেও কিন্তু পরোক্ষ আর প্রত্যক্ষ একটা জিনিস আছে। সেটা হতে পারে একটা নাম কোয়াস্তে একটা থাকতে পারে, আরেকটা হৃদয় দিয়ে থাকতে পারে। এখন আপনি কোনটায় পড়বেন এটা পরের উপর ডিপেন্ড করছে। ফরিদ হোসেন, যদি এই চার্টার আমাদের সফলভাবে গৃহীত হয় আমাদের দেশে, তবে পরবর্তী ধাপ কি হতে পারে এবং সাংবিধানিক যেই রূপায়ণ, নির্বাচন নির্ধারণ, দায়িত্ব হস্তান্তর, এগুলো কি? না দেখুন, এটা তো আমরা একটা জিনিস বলেছি, আমাদের গণঅভ্যুত্থানের বা তার আগের থেকেও এটা একটা আকাঙ্ক্ষার ব্যাপার ছিল। একটা ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরাও বলি যে 52-53 বছরের আমাদের স্বাধীনতা, আপনি ভেবে দেখুন তো যে আমরা আজও পর্যন্ত আমরা একটা কী পদ্ধতিতে ভোট দিলে আমরা একটা সুষ্ঠু ভোটের আয়োজনে আমরা ধারাবাহিকভাবে করতে পারলাম না, করতে পারিনি। কয়েকটা ভোট ইলেকশন ভালো হলো, তো আবার পরবর্তী ইলেকশনগুলো দেখা যাচ্ছে যে ওই আমরা যেটা দেখেছি, 3টা নির্বাচন খুব ভালো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আবার পরবর্তীতে আওয়ামী লীগের অধীনে গিয়ে সেগুলো সব আমরা নির্বাচন বলতে পারি না, নির্বাচনের নামে প্রহসন। তার চেয়ে বড় কথা যে জনগণ যারা ভোটার তারা ভোট দিতে পারেনি। কাজে এই আকাঙ্ক্ষা যে আমরা একটা এই যে পুরানো ব্যবস্থাটা, পুরানো কাঠামোটা, এটার পরিবর্তন চাই, বিশেষত তরুণদের মধ্যে, ছাত্রদের মধ্যে সেই জিনিসটা ছিল, শিক্ষার্থীদের মধ্যে, এবং সেখানে এটাকে শ্রদ্ধা জানানো খুবই জরুরি। কিন্তু আমি এই কথাটা আবারও বলছি যে আমরা এই জিনিসটা করার জন্য কোন পথটা নেব। এই যে আমরা যে সংস্কারগুলোর কথা বলেছি, অনেকগুলো নতুন নতুন জিনিস আছে। আপনি যেমন সংসদে বাইক্যামেরাল, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, উচ্চকক্ষ, আমাদের অনেকেই কিন্তু জিনিসটা এখনও মাথার মধ্যে, যারা ভোটার তাদেরকে কিন্তু এটা বোঝাতে হবে। আপনি ধরুন যে এক নাগারে 10 বছর, 10 বছরের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা নিয়ে যেমন আপনার আছে। আপনার অন্যান্য কতগুলো বিষয়ে যে মৌলিক যে জায়গাগুলোতে প্রেসিডেন্টের পার্ডন করার ক্ষমতা মানে কমে যাবে, বা নির্বাচন কিভাবে হবে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেখানে আপনার বিতর্ক আছে। আপনার নারী সদস্য সংখ্যা কত হবে, সেখানে বিতর্ক আছে। আর একটা বড় বিতর্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর সিস্টেমটা। যে আপনি এখন কেউ বলছে যে জাতীয় নির্বাচনটাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতে হবে, আবার কেউ বলছে যে শুধু উচ্চকক্ষ হতে হবে। এবং সম্পূর্ণ নতুন আপনি বুঝতে পারবেন না মানুষের যে আমরা এই যে ভোটের পুরো জিনিসটাই কিন্তু পাল্টে যাবে। কিন্তু এই দাবিগুলো তুলে, অর্থাৎ এই যে দাবি বা এই ধরনের কথাগুলো তুলে, তখনই মানুষের মধ্যে ওই সন্দেহটা জাগে যে আমি কি আসলে জনগণের কাছে জনগণের ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে চাচ্ছি, না আমি আমার ক্ষমতাটা যাওয়ার জন্য মানে কিভাবে পথগুলোকে প্রশস্ত করা যায় সেটার জন্য আমি করছি। এবং যারা ওই দাবিগুলো করে তাদের সম্পর্কে তখন কিন্তু এই কথাগুলো আসবে। কারণ কেউ ধারণা আছে, বা কোনো দলের একটা ধারণা যে এই নির্বাচনের সময়টা যত পিছিয়ে যাবে তত বেশি আমরা সংহত হব, তত বেশি আমরা জনগণের কাছে ভোটটা চাইতে যেতে পারবো এবং আমরা ভোট বেশি পাবো। কারণ বিএনপিকে তারা ধরেই নিয়েছে যে যখন নাকি আওয়ামী লীগ চলে গেল, এটা অবধারিতভাবে তখন যে প্রধান দলটি সেটা হচ্ছে বিএনপি,
এবং সে বিএনপি ক্ষমতা যাবে, বিএনপি ইলেকশনে জয়ী হবে, এটাই ছিল খুব স্বাভাবিক। এবং এই পরিস্থিতিটা কিন্তু এখনও আছে, আমি মনে করি এখনও আছে। সেখানে নানান রকমের ব্যাপার হতে পারে, তাদের নিয়ে নানান কথা হচ্ছে, চাঁদাবাজির কথা হচ্ছে, দখলদারিত্বের কথা হচ্ছে, সেটা ভিন্ন। কিন্তু আওয়ামী লীগের পরে, আওয়ামী লীগের অ্যাবসেন্সে যে দলটি ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আপনার দাবিদার, প্রধান দাবিদার, সে হচ্ছে বিএনপি। এখন এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে হতে পারে যে অন্যরা যারা জিনিসগুলি করছে সেটা তাদের এই জিনিসটাকে বিলম্বিত করার চেষ্টা করছে। আমাদের যে কথাটা হচ্ছে যে অনেকগুলো সংস্কার একমত হয়েছে সবাই, ওই সংস্কারের ব্যাপারগুলো নিয়েই তুমি এগিয়ে যাও, ফেব্রুয়ারি নির্বাচনটা করো, জনগণ কাকে ভোট দিল সেটা তুমি নির্ধারণ করো, এবং তাদের ওই অঙ্গীকারটা যাতে তারা পূরণ করে সেটার জন্য মানে জনগণের প্রতিনিধি হয়ে কাজ করো, এবং সেটার জন্য একটা ব্যবস্থা করা যেতে পারে যে এই অঙ্গীকার থেকে আগে যেমন সরে এসছে এবার যাতে সরে না আসে, তাহলে আমরা সমাধানের পথে যেতে পারি। এত বড় একটা আন্দোলন হলো, আমরা সবাই কিন্তু চাই একটা ইতিবাচক পরিবর্তনের দিকে আমরা যাই আসলে। আর নীলুফার চৌধুরী মনি, রাজনৈতিক দল ও শাসকরা ছাড়া নাগরিক, সমাজসেবা প্রতিষ্ঠান, মিডিয়া, এদের অংশগ্রহণ কতটুকু অপরিহার্য বলে আপনার কাছে মনে হয়? দেখেন, এরাই তো দেশটাকে বাঁচিয়ে রেখেছে। রাজনীতিবিদরা কতটা ন্যায়, কতটা অন্যায়, কতটা করা উচিত, কতটা অনুচিত, এবং শাসক, রাজনীতিবিদদের ভেতর থেকেই শাসক হয়। খুব রেয়ার যে বর্তমান যে শাসক বাংলাদেশে এরকম রেয়ার হয়, কিংবা কখনো যদি সামরিক শাসন হয় সেটাও রেয়ার হয়। তো এইখানে সমাজসেবা প্রতিষ্ঠান, মিডিয়া, প্রেস ছাড়া একটা স্বৈরাচার খুব তাড়াতাড়ি স্বৈরাচার হতে পারে ইচ্ছা করলেই। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে অনুন্নত দেশগুলোতে হয়, সেখানে অনেক সময় মিডিয়াও জড়িত থাকে, মিডিয়াও জড়িত হয়ে পড়ে, যেমন গণমাধ্যম যেটা মিডিয়ার একটা বড় অংশ। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, তারাও কিন্তু স্বৈরশাসকদের এক ধরনের সহযোগিতা করে। যদি সহযোগিতা না করেন তারা, তাহলে কিন্তু একটা স্বৈরাচার হতে পারে না। এই জন্য তাদের গুরুত্ব অপরিসীম, একজন আরেকজনের পরিপূরক আমি বলতে পারি এই জায়গাটায়। কারণ যে দেশের সাংবাদিকরা যত আপনার মেরুদণ্ড সোজা করে চলতে পারে, সে দেশের শাসক তত আপনার তার কাজগুলো সঠিকভাবে করে। আমি যদি আমেরিকা যুক্তরাজ্যের কথা বলি, যুক্তরাষ্ট্রের কথা বলি, আমি যদি ইউরোপিয়ানদের কথা বলি, তাহলে আমরা ওইখানে বুঝবো যে ওখানে কিন্তু দেখা যায় যে অনেক কিছু হয়, অঙ্কুরেই সেটা বিনাশ হয়ে যায়। ওটা প্রথমেই তারা ধরে, এবং যখন তারা ওইভাবে লেখে, এবং ওইখানে সকাল বিকাল এমন দেখা যায় যে একটা ডিমের দাম 50 সেন্ট কমে গেছে, রাষ্ট্রপ্রধান পদত্যাগ করেছে কিংবা অর্থমন্ত্রী পদত্যাগ করেছে। আপনি দেখেন আমাদের দেশগুলোর মতো দেশে এখানে বড় বড় ডিজাস্টার হয়ে গেল, পদত্যাগের কোনো নামই নাই। কারণ তারা মনে করে এই চেয়ারটা তাদের জন্য ফিক্সড হয়ে গেছে, প্রত্যেকেই এটা মনে করে। এবং এটার জন্য আমাদের মিডিয়া বলেন, সমাজসেবক বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো বলেন, তারাও অনেকটা দায়ী। তারা ওইভাবে বলতে পারেন না, তারাও একটা লোভের পেছনে কাজ করে। তাদের ব্যক্তি লোভগুলো চরিতার্থ হয়ে গেলে তারা দেখেও না দেখার ভান করে, যে কারণে এই আমাদের দেশগুলোতে অনেক ঘটন হয়ে যায়। যেমন আপনি ধরেন যে 1 বছর যাবৎ এই সরকার আসছে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কি এত কোনো দল ছিল না, যদিও এখন কিংস পার্টি নামে একটা পার্টিকে বলা হয়। তারপর এদের কিন্তু দুর্নীতি করার কোনো অপশনই ছিল না, তারা কিন্তু দুর্নীতিকে ট্রিটমেন্ট করার জন্যই তারা আসছে। কিন্তু এখানে কি হয়েছে বলে না যে কুইনাইনের জ্বর ছাড়ায়, কিন্তু কুইনাইনের জ্বর হলে কে ছাড়াবে? তো এরা নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এখন এদের জন্যই এদের উপদেষ্টা, সাবেক উপদেষ্টা বলে যে, নাম ধরে ধরে বলে যে 8 জন 10 জন উপদেষ্টা আছে জঘন্যতরভাবে তারা দুর্নীতির সাথে জড়িত, এবং নাম ধরে ধরে বলে এর আগের সরকারের বিদ্যুৎ মন্ত্রীর সাথে কারা ব্যবসা করছে, কারা কি করছে, কার এলাকায় 1000 কোটি টাকার প্রজেক্ট পাঠিয়েছে, কার এলাকায় এই এত টাকা নিয়ে এই কাজটা করেছে, কে ট্রান্সফার করে কার কাছ থেকে কত নিয়েছে, কে দখল করছে, এই জিনিসগুলো কিন্তু আসছে। এইখানেই আমাদের ব্যর্থতাটা, আমাদের
মিডিয়া ওইভাবে স্পার্ক করতে পারে না। জবাবদিহিতার আসলে কোনো জায়গা নাই। যেখানে জবাবদিহিতা আছে, ওই যে পালিয়েই সে জবাবদিহিতা করে, সে তাকে পালানোর সুযোগ দেওয়া হয়। যেমন ধরেন এর আগের সরকার তাকে পালানোর সুযোগ যদি আপনি না দিতেন, এবং সেনাপ্রধান যখন বললেন যে আমার কাছে ছিল, যখন এই ধরনের প্রশ্ন আসলো যে 600 সম্ভবত 27 বা 47 জন মানুষ অ্যারেস্ট হয়েছিল, আমরা জানি, এরা কোথায় গেল? একটা পর্যায়ে সেনাপ্রধান বললেন যে আমি এদের জীবনের হুমকি হিসেবে দেখেছি, তাই আমি আমার জায়গায় নিয়ে এসেছিলাম, তারপর আমি দিয়ে দিয়েছি। কাকে দিয়েছে, কখন দিয়েছে, এটা কিন্তু আর বলে নাই। আর তাকে জবাবদিহিতা করার মতো আমরা কেউ না, কারণ আমরা জবাবদিহিতা চাইতে গেলে প্রধান উপদেষ্টাকে চাইতে পারি। প্রধান উপদেষ্টা কিন্তু এখানে একদম নীরব, সে কোনো কথাই বলে নাই। অথচ আমরা ফলাফল কি দেখলাম? প্রায় ধরেন এখন লক্ষাধিকের বেশি পাশের দেশে অবস্থান করছে সাবেক স্বৈরাচাররা। তো এই যে অবস্থান করছে, আবার এরা যারা আছে তারা আবার যদি চলে যায়, যেমন ধরেন 1/11-তে যারা ছিল তারা চলে গিয়েছে, তাদের কেউ নাই। তারা যারা 2 বছর ছিল তারা বিদেশে গিয়ে এসছে, তারা দেশে ফিরতে পারে না অনেকেই। আবার এরপরের সরকার 15.5 বছর ছিল, তারাও পালিয়ে বেঁচেছে, অনেকে 2-4 জন ধরা পড়েছে, ম্যাক্সিমামই পালিয়েছে। এবং এই সরকার কি হবে? এখনই বলছে জবাবদিহিতার কোনো রাস্তা নাই যাওয়ার, এরা আবার বলছে নিরাপদ এক্সিটের কথা আসছে, নইলে এই কথাগুলো কিন্তু আসে না। আমি তো মনে করি এরকম হলে কোনো সচেতন ব্যক্তি ক্ষমতা নিতেই তো ভয় পাবে, একটা সময় কেউ নিতে চাবে না। লাইক আপনার আমরা যদি নির্বাচন কমিশনারকে দেখি, সিইসিকে, পরপর 2টা সিইসি অ্যারেস্ট হলো, 3 নম্বর সিইসি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু উনি একদম অ্যালার্ট হয়ে গিয়েছে, সে কিন্তু সব কথার সাথে একমত হচ্ছে না, বা যে কোনো সময় সে এরকমও আমরা শুনেছি যে পদত্যাগও করে ফেলতে পারে। এই যে জিনিসগুলো একটা সময় স্বচ্ছ জবাবদিহিতামূলক ইসি বা সিইসি আমরা পাবো কিনা, এটাও একটা ব্যাপার থাকবে, বা তারাও আসবে কিনা ভালো কোনো মানুষ, সেটাও একটা ব্যাপার। তো এই জায়গাটার থেকে আমি মনে করি যে পর্যন্ত মনের দিক থেকে জবরদস্তি করে জুলাই চার্টার করলে কিছুই হবে না। মনের দিক থেকে আমাদেরকে মাইন্ডসেট করতে হবে যে আমি ভালো থাকবো, আমি ভালো হব এবং আমি ভালো রাখবো। মানসিক সংস্কারটা আমাদের আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। ফরিদ হোসেন, জুলাই চার্টার কি সমাধান? আমাদের বিষয়বস্তু কিন্তু এখানে একটা কোয়েশ্চেন মার্ক, যে এটা কি আসলেই সমাধান? সেই পরিপ্রেক্ষিতে আপনাকে প্রশ্ন করতে চাই যে যদি চার্টার সফলভাবে গৃহীত হয় এবং সেটি প্রয়োগের পর কিভাবে সফলতা এবং ব্যর্থতা মাপা হবে? দেখুন, এখানে সমাধান কি সমাধান না এটা সময় বলে দিবে, কিন্তু আমরা যে কথাটা বলছি 86টা বিষয়ের উপরে কিন্তু ইতিমধ্যে ঐকমত হয়েছে, তাই না? এবং এগুলো সংস্কারেরই ব্যাপার, এবং যেখানে সাংবিধানিক মানে আমাদের সংবিধানের সংস্কার, আমাদের নির্বাচন পদ্ধতির কিছু সংস্কার, সেখানে জুডিশিয়াল মানে সংস্কার আছে, দুর্নীতি দমন কমিশন সংস্কার আছে, এগুলোকে ধারণ করে এই সনদটাকে তৈরি করেছে, যেটা বলেছি যে একটা নির্যাসের মতো। সমাধান কিন্তু ধরেন আপনার এই জিনিসটাকে করলেই সমাধান হয়ে যাবে তা না, কিন্তু এগুলো আছে, এগুলোতে একমত হয়েছে। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে সমাধানটা হচ্ছে যে প্রথমে আমাদের একটা নির্বাচন চলে যাওয়া, এবং আমাদের এই নির্বাচনটাকে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান যেভাবে বলেছেন তিনি মানে যে এই নির্বাচনটা যেভাবে করতে চান সেই রকমভাবে করে, সেখানে একেবারেই সাদা মনে তারা আসলে এটা বলার জন্য বলা না, তারা সত্যিই চান যে একটা নির্বাচন হোক এবং নির্বাচন করে ক্ষমতাটা তারা হস্তান্তর করুক ইত্যাদি, তাই না? আরেকটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত কিন্তু এটা থাকবে, এটা থাকবে। এবং এটাও তারাও বলছেন, অনেকেই বলছেন যে নির্বাচন যদি না হয় তাহলে আমাদের দেশের জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে হবে, বিঘ্নিত হবে, একথা মানে তারা বলছেন। যদি তাই হয়, এখন এই জুলাই চার্টারে সনদের নির্বাচনের আগে করতে হবে, নির্বাচনের আগে এটা ফয়সলা করতে হবে, ইত্যাদি করতে হবে, ওইটা করতে হবে, সেই জিনিসটাকে যদি আমি চাপাচাপি না করে আমরা যদি বলি যে এটা একটা চলমান প্রক্রিয়া, যে কথাটা বাবা বলছেন, সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আমি হয়তো নতুন যে সংসদ আসবে, নতুন যে সরকার গঠিত হবে, সে সরকার হয়তো পুরোটাই একেবারে এসেই ঘুম থেকে উঠে আমরা দেখলাম সংসদ বসলো, সব কিছু পটাপট হয়ে গেল, সেটা নাও হতে পারে।
কিন্তু তাদের কমিটমেন্টটা থাকলে তারা ধীরে 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 আপনার সেই সংস্কারগুলো করলো। কারণ এগুলোর মধ্যে আমি যে কথাটা বললাম যে এটা এত নতুন জিনিস আছে। আমরা কিন্তু 52 বছর আর যা কিছু হোক, আমাদের সংবিধান কিন্তু যেটা বললেন নীলুফা, যেটা ফেলে দেওয়ার মতো কোনো কিছু ছিল না, কিন্তু অনেক রকমের কাটাছাড়া হয়েছে, অনেক কিছু এর মৌলিক কতগুলো জিনিসে আপনার পরিবর্তন এসেছে, যার যার কখনো দলের স্বার্থে কখনো ব্যক্তি স্বার্থেও কিন্তু আমাদের সংবিধানে সংশোধন করতে হয়েছে। 2/3 মেজরিটি হলেই এখন ওই 2/3 মেজরিটির জোরে আর কি। এখন কিন্তু দেখুন যে আশেপাশে আমাদের দেশ যেগুলোই বলুন, ভারতের কথা তো আমরা বলতে পারি, আমরা নেপালের কথা বলতে পারি, শ্রীলঙ্কার কথা বলতে পারি। নেপালে সম্প্রতি গণঅভ্যুত্থান হলো, জেএনজি। তারপরে শ্রীলঙ্কাতেও কিন্তু সরকার পরিবর্তন হয়েছে অনেকটা বাংলাদেশের মতো। কিন্তু তারা কি করেছে, তারা কিন্তু তাদের পরবর্তীতে নির্বাচনের দিকে চলে গেছে, নির্বাচনে নতুন একটা সরকার এসছে এবং নতুন সরকার এসে সেই কাজগুলো করছে, তাই না? তারা বিলম্ব করে। কিন্তু আমরা এখানে এই ধারণাটা এই জায়গাটার মধ্যে আটকে আছে এই জন্য যে আমরা অনেক কিছু করতে চাচ্ছি। আমি কথা আরেকটা আমি আগেও বলেছি এটা, যে আমি ঠিক করে দেব এইভাবে চলবে। এবং আমরা কারা? আমি তো নির্বাচিত না। আমি অনেক কিছু জানতে পারি মিডিয়ার, আমি বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাতে পারি, আমি এখানে একটা বড় এনজিও চালাতে পারি, আমি অনেক কিছুতে হয়তো আমার এক্সপার্টাইজ আছে, কিন্তু আমি তো জানি না আমার জনগণ আমাকে চায় কিনা। আজকে ধরুন যে এখানেই কিন্তু কন্ট্রাডিকশনটা, আমরা যে এখানে আমাদের বিএনপি নেত্রী নিয়ে আছেন, উনি নির্বাচনে গেলে তার কনস্টিটিউয়েন্সি আছে, তার ভোটার আছে, তিনি নির্বাচিত হয়েছেন একবার এবং সেখানে আবার তিনি নির্বাচিত হওয়ার আশা রাখতে পারেন। কিন্তু এই আমাদের যারা উপদেষ্টারা আছেন তারা কেউ কি নির্বাচনে গিয়ে যেতে পারবেন? তাদের কি কোনো কনস্টিটিউয়েন্সি আছে? না, মানে কারো কি আছে? আমার মনে হয় না যে কারো কনস্টিটিউয়েন্সি আছে। এমনকি তারা, আমি বলতে বাধ্য হচ্ছি যে ইতিমধ্যে একটা সোশ্যাল মিডিয়া একটা চার্ট দেখলাম, তারা অধিকাংশই দ্বৈত নাগরিকত্বের। দ্বৈত নাগরিকত্বের প্রশ্নটা আমি আনলাম না, এটা এতবার বলা হয়েছে, এতবার এটা বিভিন্ন জায়গায় এতবার বলা হয়। আমি সেই প্রশ্নটা না এনো, আমি বলছি যে আমরা অনেক সময় দেখেছি বড় বড় সম্পাদক, বিশাল নাম, বিশাল মানে তার নির্বাচনে গিয়েছে, নির্বাচনে তারা জয়ী হতে পারে না। ডক্টর কামাল হোসেনের কথাই বলুন, ডক্টর কামাল সাহেবের মতো একটা লোক, খালেক সাহেবের মতো লোকের সঙ্গে হেরে গেছে, তাই না? তো কেন হেরেছেন? এখন তাহলে কি আপনি বলবেন যে ডক্টর কামাল হোসেন, যে দেশ ডক্টর কামাল হোসেনকে নির্বাচিত করে না সেই দেশে আর ভোটের দরকার নেই, তাই না? এখন ইলেকশন কেমিস্ট্রি, রাজনৈতিক দল, সেটা তো আপনার ভিন্নতর ব্যাপার। এখন আমরা যে সমস্যাটার মধ্যে আমি মনে করি যে পড়ে গেছি, এদেরকে আমরা শ্রদ্ধা করি, তারা চেষ্টা করছেন, ডক্টর ইউনূসও চেষ্টা করছেন, কিন্তু না, আমি সব ঠিক করে দিয়ে এটাই ভালো এটা করতে। এবং এখানেই হলো গিয়ে এই জিনিসটা সলিউশন না হওয়ার প্রথম ধাপ, এটা ভেঙে পড়ার প্রথম ধাপ। কারণ এটা মানুষের মানে কি বলে ওন করার যেটা থাকে, আমি যদি কৃষকের কথা বলি, শ্রমিকের কথা বলি, সাধারণ মানুষের কথা বলি, তাদের কিন্তু এখানে অংশীদারিত্বটা থাকছে না, এখানেই হচ্ছে বিপদ। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। নীলুফা চৌধুরী মনি, আপনাকে দিয়ে শেষ করতে চাই, শুরুটাও করেছিলাম আপনাকে দিয়ে। যদি এই চার্টার ব্যর্থ হয় তাহলে পরবর্তী বিকল্প ধাপগুলি কি হতে পারে? দেখেন, 90-এর যে আন্দোলনটা হয়েছিল সেখানেও যেটা ফরিদ ভাই বললেন তিন জোটের রূপরেখা, সেটাও কিন্তু ব্যর্থ হয়েছে। 90-এর সময়ে আমরা ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, তখন খুব কম বয়সে ছিলাম, তখনও মনে হয় নাই কখনো যে ওটা ব্যর্থতায় পর্যবসিত হবে। 24 দেখলাম, আমি কোনোটাকেই ছোট বড় করছি না, যদি এটা ধরে রাখতে না পারে সবাই মিলে, তাহলে এটা যে সফল হবে কি করে আমি বুঝতে পারি। না হলে যেমন হওয়ার, ওই সংবিধান ধরেই আমাকে চলতে হবে, হাঁটতে হবে, কিন্তু কিছু মানুষ খুব বিপদগ্রস্ত হবে। আমি এটা একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে বলতে পারি। আমি চাই সবাই ভালো থাকুক, সেটা আমার অভিজ্ঞতা থেকে এটাও বলতে পারি, এটাও ঠিক বলেছেন। তো আমি মনে করি যে যেটাই হোক, আমি চাই যে সবাই বেঁচে থাকুক, ভালো থাকুক, দেশটা ভালো থাকুক, সেটাই।
আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের আলোচনা যেন আমাদের জন্য একটি জাগরণ হয়ে উঠুক। জুলাই চার্টার শুধুমাত্র একটি রাজনৈতিক দলিল নয়, এটি আমাদের জাতীয় আত্মার প্রতিফলন। এটি আমাদের সংকটের মুহূর্তে ঐক্য, সংলাপ ও সাংবিধানিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার আহ্বান। যদি আমরা একে অপরকে শ্রদ্ধা করি, সংবিধানকে সম্মান করি এবং জনগণের স্বার্থে কাজ করি, তাহলে যে কোনো সংকটই সমাধানযোগ্য এবং আমরা সেই সংকট অতি সহজেই উতরে যেতে পারবো। আমাদের ঐক্যই হবে আমাদের শক্তি এবং সংবিধানই হবে আমাদের একমাত্র পথপ্রদর্শক। শেষে মনে রাখতে হবে যে সংবিধান শুধু একটি আইনই নয়, এটি আমাদের জাতির আত্মা। যদি আমরা সেই আত্মাকেই সম্মান করি, তাহলে বাংলাদেশ তার সঠিক পথেই এগিয়ে যাবে। আজকের আয়োজন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের আন্তরিক সমর্থন ও অবিচল উপস্থিতির জন্য আমরা চিরকৃতজ্ঞ। অনুগ্রহ করে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বিয়ন্ড দ্য ডেল্টার পেজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বরাবরের মতোই বলতে চাই, আপনাদের মতামত সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।